আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রতি খেয়াল রাখতেছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি আবারও তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ হাসানুজ্জামান সুমন, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করতেছি সে অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। টপিকসগুলো হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। আমরা বিগত ক্লাসে, আগের ক্লাসগুলোতে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি এই চ্যাপ্টারের, এই অধ্যায়ের শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা এর প্রথম ক্লাসে জানতে পেরেছিলাম উৎপাদন কি জিনিস, উৎপাদন অপেক্ষক কাকে বলে, কত প্রকার ও কি কি। তারপরে জেনেছিলাম পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, তারপরে জেনেছিলাম উৎপাদন বিধি আবার তিনটা ছিল, সেটা জেনেছি। মাত্রাগত উৎপাদন বিধি, মাত্রাগত উৎপাদন কি জিনিস সেটাও জেনেছিলাম। আজকে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আমরা সম্ভবত গত ক্লাসে ব্যয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে উৎপাদন ব্যয় কাকে বলে, সেখানে আমরা মোট ব্যয় পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মোট ব্যয়ের উপরেই আমরা একটা সারণী বা চার্ট এবং একটি চিত্র নিয়ে আলোচনা করব আজকে প্রথম দিকে। তো চলো শুরু করা যাক। আজকে কি আছে আমাদের কাছে, যেখানে আমরা একটা সারণী দেখতে পাচ্ছি। সারণীতে দেখা যাচ্ছে যে মোট ব্যয় দেওয়া আছে, স্থির ব্যয় দেওয়া আছে, পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, স্থির ব্যয়ও দেওয়া আছে, পরিবর্তনীয় ব্যয়ও দেওয়া আছে এবং মোট ব্যয় বের করা দেওয়া আছে। তো এখানে দেখো যে উৎপাদনের পরিমাণ 0 একক যখন উৎপাদন ছিল তখন স্থির ব্যয় ছিল 10। অর্থাৎ স্থির ব্যয় আমরা এর আগে পড়েছিলাম যে উৎপাদন করুক বা না করুক, স্থির ব্যয় তাকে উৎপাদনকারীকে বহন করতেই হবে। সেই ক্ষেত্রে দেখো যে উৎপাদনের পরিমাণ যখন 0 একক ছিল তখন স্থির ব্যয় হচ্ছে 10 টাকা, পরিবর্তনীয় ব্যয় তখন 0 টাকা। কারণ হচ্ছে যে উৎপাদন না করলে পরিবর্তনীয় ব্যয় আসার কোনো প্রশ্ন থাকে না। মোট ব্যয় তখন হচ্ছে তোমার টিসি ইকুয়াল টু এফসি প্লাস ভিসি। আমরা পড়েছিলাম এর আগে যে মোট ব্যয় বের করার সূত্র হচ্ছে টিসি, স্বল্পকালীন মোট ব্যয় বের করার সূত্র হচ্ছে টিসি সমান সমান এফসি প্লাস ভিসি। এই ক্ষেত্রে আমাদের মোট ব্যয় দাঁড়ালো 10। উৎপাদনের পরিমাণ আমরা 0 থেকে 1 এককে নিয়ে আসলাম, তখনও স্থির ব্যয় 10, পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 8। তাহলে মোট ব্যয় হচ্ছে 10 আর 8 যোগ করলে হয় 18। উৎপাদনের পরিমাণ যখন 2 একক বৃদ্ধি করলাম আমরা, তখন স্থির খরচ 10 এককই থাকবে, পরিবর্তনীয় ব্যয় হলো 14, মোট ব্যয় তখন গিয়ে দাঁড়ালো 10 আর 14 যোগ করলে হয় 24। 3 একক উৎপাদনের পরিমাণ যখন আমরা বাড়ালাম তখন মোট ব্যয় হচ্ছে, স্থির খরচ হচ্ছে 10, পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 18। তো এখানে 10 এবং 18 যোগ করলে হয় 28। উৎপাদনের পরিমাণ যখন আমরা 4 এককে বৃদ্ধি করলাম তখনও স্থির ব্যয় হচ্ছে 10, পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 20। এক্ষেত্রে 10 আর 20 যোগ করে পাইলাম আমরা 30। এটা হচ্ছে মোট ব্যয়। পঞ্চম একক উৎপাদনের বেলায় আমাদের স্থির ব্যয় হচ্ছে 10, অর্থাৎ স্থির ব্যয় উঠেই থাকবে, পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 24, 10 আর 24 যোগ করে দাঁড়ায় আমাদের 34। ষষ্ঠ একক উৎপাদন যখন আমরা করলাম তখনও স্থির ব্যয় হচ্ছে 10, পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 32। 10 আর 32 যদি আমরা যোগ করি তাহলে দাঁড়ালো 42 মোট ব্যয়। সপ্তম একক যখন আমরা উৎপাদনের পরিমাণ, তখনও স্থির ব্যয় হচ্ছে 10, পরিবর্তনীয় ব্যয় হচ্ছে 44। তো 10 আর 44 যোগ করলে দাঁড়ায় 54। এখন এটার উপর ভিত্তি করে যদি আমরা একটা চিত্র অঙ্কন করতাম বা চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটা দেখতে আসলে কিরকম সেটা আমরা একটু দেখি। দেখো এখানে যে আমরা ভূমি অক্ষে মোট উৎপাদন দেখিয়েছি আর উপরের অক্ষে উৎপাদন ব্যয় দেখিয়েছি, মোট ব্যয় দেখিয়েছি, পরিবর্তনীয় ব্যয় দেখিয়েছি এবং স্থির ব্যয়ও দেখানো হয়েছে। এখানে দেখো যে স্থির ব্যয় এফসি, স্থির ব্যয়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফসি। যেহেতু আমাদের উৎপাদনের পরিমাণ যে পরিমাণই উৎপাদন করি না কেন, স্থির ব্যয় একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকতেছে, সেই ক্ষেত্রে স্থির ব্যয়টা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। আর ভিসিটা দেখো 0 থেকে শুরু হয়ে 8, 14 অর্থাৎ ক্রমেই কি পাচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য ভিসি রেখার আকৃতি হচ্ছে এরকম। আর টিসি রেখার আকৃতিটা দেখো যে যেহেতু 0 এককে আমাদের উৎপাদন ছিল না, সরি মোট উৎপাদন যেহেতু 10 ছিল, সেখান থেকে শুরু হয়ে টিসি রেখার আকৃতিটা দেখা যাচ্ছে এখানে। আমরা যদি ব্যাখ্যায় যাই তাহলে কি ব্যাখ্যা দাঁড়ায়, যে চিত্রে ভূমি অক্ষে মোট উৎপাদন এবং লম্ব অক্ষে উৎপাদন ব্যয় দেখানো হয়েছে। সারণীতে স্থির ব্যয় এফসি প্রতি ক্ষেত্রে 10,
আমরা যদি সারণীটার দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্থির ব্যয় এফসি প্রতি ক্ষেত্রে 10, তাই এফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়, সে কারণেই এফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল। অন্যদিকে সারণীতে পরিবর্তনশীল ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। আমরা যদি সারণীটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে পরিবর্তনীয় যে ব্যয়টা আছে সেটা প্রথম দিকে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, পরবর্তীতে কিন্তু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। একটু খেয়াল করবা 0 থেকে 8, 8 থেকে 14, অর্থাৎ 8 এর পর এখানে বৃদ্ধি হলো 6 একক, 14 থেকে আবার 18, 4 একক বৃদ্ধি পেল, 18 থেকে আবার 20, তাহলে এখানে বৃদ্ধি পেল 2 একক, 20 থেকে আবার 24। দেখো এই পর্যন্ত 20 একক পর্যন্ত কিন্তু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, পরবর্তীতে কিন্তু এখন দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। 20 থেকে 24 4 একক, 24 থেকে 32 8 একক, 32 থেকে 44 এখানে 12 একক বৃদ্ধি পেল, এখানে 12 এককে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাইলাম যে ছকে আমরা সারণীতে আমরা দেখতে পাইলাম যে প্রথম দিকে পরিবর্তনীয় ব্যয়টা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছিল, পরবর্তীতে সেটা আবার কি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। তাই মোট ব্যয়ও প্রথমে ক্রমহ্রাসমান হারে এবং পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। ঠিক একই কারণে মোট ব্যয়টাও প্রথমে ক্রমহ্রাসমান হারে এবং পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, যা টিসি এবং ভিসি দ্বারা দেখানো হয়েছে চিত্রে। 0Q0 উৎপাদন পর্যায়ে যখন 0Q0 অর্থাৎ Q0 পরিমাণ যখন আমরা উৎপাদন করতেছি সেই পর্যায়ে FC ইকুয়াল টু CQ0, সেই পর্যায়ে FC ইকুয়াল টু কত, CQ0 ইকুয়াল টু BC অর্থাৎ এখানে CQ0 এবং BC পরস্পর সমান, কারণ 0A এবং BC পরস্পর সমান ও সমান্তরাল, কারণ 0A এবং BC পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ 0A এর দূরত্ব যতটুকু বা যতটুকু দূরত্ব BC দূরত্বটাও ঠিক ততটুকু, তখন VC ইকুয়াল টু CQ0। সেই অবস্থায় VCটা হচ্ছে CQ0। যেহেতু TC ও VC এবং 0Q ও FC রেখা পরস্পর সমান্তরাল, 0Q এবং FC রেখা পরস্পর সমান্তরাল, সুতরাং চিত্র থেকে দেখা যায়, অর্থাৎ যেহেতু TC এবং VC এবং 0Q FC রেখা পরস্পর সমান্তরাল, সুতরাং চিত্র থেকে দেখা যায় স্বল্পকালে TC ইকুয়াল টু BC প্লাস CQ0 ইকুয়াল টু FC প্লাস VC। অর্থাৎ স্বল্পকালে আমরা দেখব যে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচের সমন্বয়ে মোট খরচ রেখাটা পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় আরো দেখবা, দেখলে আরো বুঝতে পারবা, বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা পরবর্তী বিষয়ের দিকে চলে যাব। এখন গড় ব্যয়, আমরা মোট ব্যয়ের উপর যে আলোচনাটা ছিল সেটা এই পর্যন্তই শেষ করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো, বাসায় আরো ভালো করে দেখলে আরো ভালো করে বুঝতে পারবা। তোমরা পরবর্তীতে যেটা আছে আমাদের গড় ব্যয় সেটা নিয়ে আলোচনা করব। আমরা গড় ব্যয় জিনিসটা কি সেটা একটু দেখে আসি। গড় ব্যয় বলা হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয়কে গড় ব্যয় বলে। এর আগে আমরা অনেকগুলো গড় পড়েছি, গড় উৎপাদনও পড়ছিলাম, সেখানেও আমরা পড়ছিলাম। তো এখানে একক প্রতি উৎপাদন ব্যয়কে, অর্থাৎ প্রতি একক উৎপাদন করতে গিয়ে আমাদের যে ব্যয়টা হবে সেটাকে আমরা গড় ব্যয় বলবো। অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি যে মোট ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে গড় ব্যয় পাওয়া যাবে। অর্থাৎ মোট ব্যয়, অর্থাৎ আমাদের যে পরিমাণে ব্যয় হচ্ছে সেটা যদি আমাদের মোট কি পরিমাণ উৎপাদন হলো সেটা দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে গড় ব্যয়টা পাওয়া যাবে। সূত্র আকারে যদি আমরা লিখি বা সূত্রের সাহায্যে যদি আমরা লিখি তাহলে গড় ব্যয় সমান সমান মোট ব্যয় ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ। যে গড় ব্যয় সমান সমান মোট ব্যয় ডিভাইডেড বাই উৎপাদনের পরিমাণ। অর্থাৎ প্রতীক সাহায্যে লিখলে আমরা লিখব যে এসি সমান সমান টিসি ডিভাইডেড বাই কিউ। এসি সমান সমান টিসি ডিভাইডেড বাই কিউ। স্বল্পকালে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় টিবিসি এর সমষ্টি যেমন মোট ব্যয়, অর্থাৎ আমরা জানি স্বল্পকালে মোট ব্যয় টিসি সমান হয় কি টিএফসি প্লাস টিভিসি, তেমনি গড় স্থির ব্যয় অর্থাৎ এএফসি এবং গড় পরিবর্তনশীল ব্যয় এবিসি এর সমষ্টি হচ্ছে গড় ব্যয় এসি। ঠিক একই কারণে বা একই ভাবে এএফসি এবং এবিসি এর সমষ্টি হচ্ছে গড় ব্যয়। কিভাবে হলো আমরা একটু দেখে নিই। যে অর্থাৎ এসি সমান সমান স্বল্পকালীন, এটা কিন্তু অবশ্যই স্বল্পকালীন সময়ের জন্য, স্বল্পকালীন এসি সমান সমান টিসি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু টিএফসি ডিভাইডেড বাই কিউ প্লাস টিভিসি ডিভাইডেড বাই কিউ। হয়তোবা তোমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে যে আমরা জানি টিসি সমান সমান কি টিএফসি প্লাস টিভিসি ডিভাইডেড বাই কিউ। এখন কিউটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেই, টিএফসি এর নিচেও থাকবে কিউ, টিভিসি এর নিচেও থাকবে কিউ, অর্থাৎ টিএফসি ডিভাইডেড বাই কিউ প্লাস টিভিসি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল আমরা লিখতে পারি টিএফসি ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ মোট স্থির খরচকে বা মোট স্থির ব্যয়কে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিই তাহলে গড় স্থির ব্যয় পাওয়া যাবে বা গড় স্থির খরচটা পাওয়া যাবে। আবার মোট পরিবর্তনীয় খরচটাকে যদি আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দেই তাহলে গড় পরিবর্তনীয় খরচটা
পাওয়া যাবে, অর্থাৎ এসি সমান সমান এএফসি প্লাস এবিসি। আবারও বলি যে আমরা স্বল্পকালীন মোট ব্যয় টিসি সমান সমান জানি যে মোট স্থির খরচ টিএফসি এবং মোট পরিবর্তনশীল খরচ টিবিসি এর সমষ্টি। একইভাবে যে এএফসি এবং এবিসি যদি আমরা যোগ করি তাহলে স্বল্পকালীন গড় ব্যয় পাওয়া যাবে। ইকুয়েশন আকারে যদি আমরা লিখতে চাই, অর্থাৎ স্বল্পকালীন এসি বা স্বল্পকালীন গড় ব্যয় সমান সমান টিসি ডিভাইডেড বাই কিউ। টিসি ডিভাইডেড বাই কিউ, এখানে টিসি সমান সমান হচ্ছে টিএফসি প্লাস টিবিসি ডিভাইডেড বাই কিউ। এখন যদি আমরা আলাদা আলাদা করে দেই যে টিএফসি নিচেও কিউ প্লাস টিবিসি নিচেও কিউ, এখন মোট স্থির খরচকে যখন আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিব তখন গড় স্থির খরচ পাওয়া যাবে, এবং মোট পরিবর্তনীয় খরচকে যখন উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ দিব তখন গড় পরিবর্তনীয় খরচ পাওয়া যাবে। সুতরাং আমরা বলতে পারি যে এসি সমান সমান এএফসি প্লাস এবিসি। কিন্তু দীর্ঘকালে গড় ব্যয় বলতে শুধুমাত্র গড় পরিবর্তনীয় ব্যয় হয়। কি কারণে হয়? কারণ আমরা জানি যে দীর্ঘকালে স্থির খরচের কোনো অস্তিত্বই থাকে না। তো যেহেতু স্থির খরচের কোনো অস্তিত্ব থাকবেই না, সুতরাং দীর্ঘকালীন গড় ব্যয় সমান সমান হবে এবিসি, অর্থাৎ দীর্ঘকালীন এসি সমান সমান হবে শুধুমাত্র এবিসি। আশা করি বিষয়টা ক্লিয়ার করা গেল। আমরা পরবর্তী বিষয়ে যাই। যে গড় ব্যয় রেখা সাধারণত ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। আমরা যদি গড় ব্যয় রেখাকে আঁকি বা চিত্রের রূপ দেই, গড় ব্যয় রেখাকে যখন আমরা চিত্রের রূপ দেব সেটা দেখতে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। কি কারণে হয়? এই কারণ দুইটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কি কারণে হতে পারে? যে এই ইউ আকৃতির পিছনে দুইটা কারণ বিদ্যমান। ইউ আকৃতির পিছনে, অর্থাৎ গড় ব্যয় রেখা যে ইউ আকৃতির হয় সেটার পিছনে দুইটা কারণ বিদ্যমান আছে। তো প্রথম কারণটা একটু দেখি। যে প্রথম কারণ হচ্ছে উৎপাদন বিধি। আমরা কিন্তু এর আগের ক্লাসে উৎপাদন বিধিগুলো পড়েছি, বিধি সম্পর্কে জেনেছি। তো সেটারই এখন আবার একটু রিমেমোরাইজ করব। যে স্বল্পকালীন সময়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। স্বল্পকালীন সময়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। আমরা কিন্তু জানি যে ক্রমহ্রাসমান, আমরা বলছিলাম যে উৎপাদন বিধি তিনটি: ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক এবং ক্রমহ্রাসমান। সেই ক্ষেত্রে যখন আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করেছিলাম তখন কিন্তু বলছিলাম যে এই বিধিটি শুধুমাত্র, তখন আমরা পড়েছিলাম যে এই বিধিটি শুধুমাত্র স্বল্পকালীন সময়ের জন্য প্রযোজ্য। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে যে স্বল্পকালীন সময়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য। তাই উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদন হয় ক্রমবর্ধমান হারে। তো সেই ক্ষেত্রে উৎপাদনের প্রথম দিকে উৎপাদনটা হবে কি ক্রমবর্ধমান হারে, ব্যয় হয় ক্রমহ্রাসমান হারে। যে উৎপাদন হবে ক্রমবর্ধমান হারে কিন্তু ব্যয়টা হবে ক্রমহ্রাসমান হারে, ফলে গড় ব্যয়ও ক্রমহ্রাসমান। যেহেতু মোট ব্যয়টা ক্রমহ্রাসমান হারে বাড়ে, ফলে সুতরাং গড় ব্যয়টাও ক্রমহ্রাসমানই হয়। এভাবে নিম্নতম একটি নির্দিষ্ট স্তরে পৌঁছার পর উৎপাদন বাড়ে ক্রমহ্রাসমান হারে। তবে এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে উৎপাদনটা বাড়বে কি হারে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। তাই মোট ব্যয় এবং গড় ব্যয় ক্রমবর্ধমান হয়। ঠিক সেই অবস্থায়, অর্থাৎ মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়বে সেই অবস্থায় মোট ব্যয় এবং গড় ব্যয় হয়ে যাবে ক্রমবর্ধমান। এই কারণে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আমরা একটু আবারও আলোচনা করি, হয়তোবা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি আমারও বলি যে প্রথম কারণটা হচ্ছে উৎপাদন বিধি। আসলে উৎপাদন বিধি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই বিধিটি শুধুমাত্র স্বল্পকালীন সময়ের জন্য প্রযোজ্য। এই ক্ষেত্রে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে বা শুরুর পর্যায়ে উৎপাদন হবে ক্রমবর্ধমান হারে, অর্থাৎ উৎপাদনটা তখন বেশি হারে বৃদ্ধি পাবে কিন্তু ব্যয়টা হবে ক্রমহ্রাসমান। অর্থাৎ উৎপাদনের প্রথম দিকে উৎপাদন বৃদ্ধি পাবে ক্রমবর্ধমান হারে কিন্তু ব্যয়টা হবে ক্রমহ্রাসমান হারে, ফলে গড় ব্যয়ও ক্রমহ্রাসমান হয়। ফলে এই কারণে গড় ব্যয়টা কি হবে? ক্রমহ্রাসমান হবে। এভাবে একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর পরে আমরা উৎপাদনটা হবে ক্রমহ্রাসমান হারে, উৎপাদনটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে এবং মোট ব্যয় ও গড় ব্যয় তখন কি হয়? ক্রমবর্ধমান হয়। মোট ব্যয় এবং গড় ব্যয়টাও ঠিক সেই অবস্থায় গিয়ে ক্রমবর্ধমান হয়। এই কারণে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। এই একটা কারণ হলো। দ্বিতীয় কারণটা আমরা এখন দেখি যে উৎপাদন ক্ষমতার ব্যবহার। উৎপাদন ক্ষমতার ব্যবহার, যে স্বল্পকালে কোনো ফার্ম যদি তার পূর্ণ উৎপাদন ক্ষমতার নিচে ব্যবহৃত হয় তখন গড় ব্যয় কমে। স্বল্পকালে, অর্থাৎ উৎপাদনের শুরুতে আমরা কিন্তু সচরাচর আমাদের ফার্মের যে ক্যাপাসিটি থাকে তার পুরোটা দিয়ে আমরা উৎপাদন করতে পারি না, তখন কিন্তু গড় ব্যয়টা কমে থাকে, কারণ খরচ কমে যাবে, তখন গড় ব্যয়টাও কম থাকবে। যখন পূর্ণ উৎপাদন ক্ষমতায় বা কাম্য অবস্থায় পরিচালিত হয় তখন গড় ব্যয় সবচেয়ে কম হয়। আর আমরা যখন পুরো ক্যাপাসিটি নিয়ে উৎপাদন করব, আমাদের যে পরিমাণে ক্যাপাসিটি দেওয়া থাকবে সেই পুরো ক্যাপাসিটি দিয়ে যদি আমরা উৎপাদন করি তখন গড় ব্যয়টা সবচেয়ে কম হবে। উৎপাদনের কাম্য পর্যায়ে ছাড়িয়ে যখন
উৎপাদন পরিচালিত হয়। উৎপাদনের কাম্য পর্যায় ছাড়িয়ে, অর্থাৎ যে পরিমাণ উৎপাদন হওয়া দরকার ছিল সেই পরিমাণ উৎপাদনের পর্যায় ছাড়িয়ে যখন উৎপাদন পরিচালিত হবে তখন ব্যবস্থাপনার অদক্ষতা দেখা দেয়। ঠিক সেই পর্যায়ে আসে দেখা দিবে যে ব্যবস্থাপনা জনিত অদক্ষতা দেখা দেবে এবং গড় ব্যয়টা বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা হ্যাজার্ডাস পরিস্থিতির সৃষ্টি হবে। সেই অবস্থায় গড় ব্যয়টা বৃদ্ধি পায়। এভাবে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আমরা আবারও একটু দেখি যে স্বল্পকালে কোনো দ্বিতীয় কারণটা হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার, অর্থাৎ আমার কাছে কি পরিমাণ ক্ষমতা আছে উৎপাদন করার সেটার ব্যবহারের উপর ডিপেন্ড করে গড় ব্যয় রেখাটি ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। সেটা দেখি এখন যে স্বল্পকালে কোনো ফার্ম যদি তার পূর্ণ উৎপাদন ক্ষমতার নিচে ব্যবহৃত হয় তখন গড় ব্যয় কমে, অর্থাৎ সেই অবস্থায় গড় ব্যয়টা কমে যায়। যখন পূর্ণ উৎপাদন ক্ষমতায় বা কাম্য অবস্থায় পরিচালিত হয় তখন গড় ব্যয় সবচেয়ে কম হয়। সেই অবস্থায় গড় ব্যয়টা সবচেয়ে কম হবে উৎপাদনের কাম্য পর্যায়ে ছাড়িয়ে যখন উৎপাদন পরিচালিত হবে, অর্থাৎ সম্পূর্ণ ক্যাপাসিটিটা দিয়ে আমরা পূর্ণ উৎপাদন ক্ষমতায় যখন আমরা উৎপাদন করতে থাকবো, ঠিক সেই পরিস্থিতিতে ব্যবস্থাপনাজনিত কারণে মানে ম্যানেজমেন্টের একটা অদক্ষতা দেখা দেবে, অর্থাৎ হ্যাজার্ডাস একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে গড় ব্যয়টা বৃদ্ধি পায়। এভাবে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির। এই কারণে তাহলে আমরা এখানে বললাম যে গড় ব্যয় রেখা ইংরেজিতে ইউ অক্ষরের হওয়ার পিছনে দুইটি কারণ বিদ্যমান। একটা কারণ হচ্ছে উৎপাদন বিধি, আর একটা কারণ হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন আমরা পরবর্তী আমরা যে বললাম যে গড় ব্যয় রেখাটা ইংরেজি ইউ অক্ষরের মতো হবে, সেটা সম্পর্কে আমরা একটু দেখে আসি যে আসলে সেটা কি আসলে ইউ অক্ষরের মতো হচ্ছে না অন্য কিছু হচ্ছে, একটু দেখি। তাহলে দেখে নেওয়া যাক চিত্রটা এবার। দেখো এখানে চিত্র দেওয়া আছে, কিন্তু আমরা চিত্রটা দিলাম যে নিচে দেখানো হয়েছে উৎপাদনের পরিমাণ, উপরে দেখানো হয়েছে কি ব্যয়। তো এখানে তিনটা রেখা দেওয়া আছে মোট, একটা এএফসি, একটা এভিসি, একটা এসএসসি। এখানে আমরা যদি একটু তাকাই, এএফসি রেখাটা কিন্তু লম্ব অক্ষের উপর থেকে শুরু হয়ে নিচের দিকে চলে এসেছে। আবার এবিসি রেখাটা দেখো লম্ব অক্ষ থেকে শুরু হয়েছে, এক সময় কি কমে গেছে, আবার সেটা বেড়ে গেছে। আমরা জানি যে স্বল্পকালীন গড় খরচ রেখা দুটি বিষয়ের সমন্বয়ে গঠিত, একটা সমন্বয়ে তৈরি, একটা হচ্ছে এএফসি এবং এবিসি। অর্থাৎ আমরা পড়েছিলাম যে এসএসি বা এসি সমান সমান এবিসি বা এএফসি প্লাস এভিসি, আমরা কিন্তু একটু আগেই পড়লাম। তার মানে এসএসসি রেখাটা বা স্বল্পকালীন গড় খরচ রেখাটা অবশ্যই তৈরি হওয়ার পিছনে এই দুইটির অবদান রয়েছে। আমরা একটু ব্যাখ্যায় যাই, ব্যাখ্যা করে দেখি। যে চিত্র থেকে দেখা যায় স্বল্পকালে গড় স্থির ব্যয় বাম দিক থেকে ডান দিকে ক্রমশ সমান হয়। আমরা যদি এখানে চিত্রটা দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে এফসি রেখাটা ওই যে উপর থেকে শুরু হয়েছে, যে এফসি রেখাটা যে বাম দিক থেকে ডান দিকে ক্রমশ সমান হয়। প্রথমে বেশি ছিল, তারপরে ধীরে ধীরে সেটা কমতে ক্রমশ সমান হচ্ছে, ভূমি অক্ষের কাছাকাছি দিয়ে যাচ্ছে, তার মানে ক্রমশ সমান হয়। কিন্তু গড় পরিবর্তনীয় ব্যয় এবিসি প্রথমে ক্রমশ সমান হয়, প্রথমে কি হয় ক্রমশ সমান হয়, কিন্তু পরবর্তীতে দেখো এখানে দ্রুত গতিতে উপরের দিকে উঠে গেছে, দ্রুত গতিতে ক্রমবর্ধমান রূপ লাভ করে, অর্থাৎ উপরের দিকে উঠে গেছে। ফলে এএফসি প্লাস এবিসি সমন্বিত হয়ে, অর্থাৎ এএফসি এবং এবিসির এই যে একটা সমন্বিত প্রভাব আছে, প্রভাবটা কি রকম যে এএফসি প্রথম দিকে কি ক্রমশ সমান মানে বেশি থেকে কমের দিকে আসতেছে, আবার এবিসিটা প্রথমে কম ছিল এবং নিম্নতম হওয়ার পরে আবার সেটা কি করতেছে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই দুইটা রেখার সমন্বিত একটা ক্রিয়া আছে বা সমন্বিত যে একটা প্রতিক্রিয়া আছে, সেটার উপর ভিত্তি করেই স্বল্পকালীন গড় খরচ রেখাটা ইউ আকৃতির হয়ে থাকে। অর্থাৎ এএফসি প্লাস এবিসি সমন্বিত স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আমরা যদি আবারও দেখি যে এএফসি রেখাটা প্রথমে কি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ক্রমহ্রাসমান হয়, অর্থাৎ রেখাটা বাম দিক থেকে ডান দিকে নেমে এসেছে, অর্থাৎ যেটা বাম দিক থেকে ডান দিকে ক্রমহ্রাসমান হচ্ছে। আবার গড় পরিবর্তনীয় খরচ অর্থাৎ এবিসি যে রেখাটা আছে সেটা কি হচ্ছে যে প্রথম দিকে সে ক্রমহ্রাসমান ছিল, তোমরা যদি দেখো যে মিডিলে দেখা যাচ্ছে যে প্রথম দিকে সেটা কি ছিল ক্রমহ্রাসমান ছিল, কিন্তু পরবর্তীতে সে খুব দ্রুত গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে বা ক্রমবর্ধমান রূপ লাভ করে। ঊর্ধ্বমুখী হওয়া মানে ক্রমবর্ধমান রূপ লাভ করতেছে। ফলে এই দুইটা রেখার যে একটা প্রভাব আছে, এই প্রভাবে স্বল্পকালীন গড় খরচ রেখাটা বা স্বল্পকালীন গড় খরচ রেখা বা এসএসসি রেখাটা ইউ আকৃতির হয়ে থাকে। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে সক্ষম হয়েছো বা আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি যথাসম্ভব সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেখানেই থাকো না কেন, যেখানেই অবস্থান করো না কেন, ঘর থেকে বের হওয়া মাত্রই মুখে অবশ্যই মাস্ক পরিধান করবে
তোমরা হয়তো বা জেনেছো ইতিমধ্যেই যে জোর প্রচারণা চালাচ্ছে বা সরকার জোর প্রচারণা চালাচ্ছে যেন আমরা সবাই মাস্ক পরিধান করি, কারণ করোনার যে দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে আমাদের দেশে শুরু হয়ে গিয়েছে। তো এই ঢেউটা সামাল দেওয়ার জন্য অবশ্যই আমরা সকলেই কি করব, মাস্ক পরিধান করব, নিজেকে সুস্থ রাখবো এবং অন্য আরেকজনকেও সুস্থ রাখার চেষ্টা করব। সর্বোপরি আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং সুন্দরভাবে থাকতে পারি, এই কামনা সবার প্রতি আমরা করব, সবাই সবার জন্য করব। তো তোমরা ঘর থেকে বের হইলে অবশ্যই মাস্ক পরিধান করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। সামনে আবার নতুন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিনই নিজের প্রতি খেয়াল রাখবা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।